পর্ব ইপি ক্লাইমেট টক্স এবার তৃতীয় বছর। এই আয়োজনে মুখ্য স্পন্সর হিসেবে যুক্ত আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ইটকল, এবং কো স্পন্সর হিসেবে যুক্ত আছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এবং 30 দিনের পারিবারিক কাগজ রং বেরঙ। ইপি ক্লাইমেট টক্স বিরতি সহ 30 ডিসেম্বর পর্যন্ত সম্প্রচার অব্যাহত থাকবে। 22তম পর্বে আমাদের অতিথি হিসেবে যুক্ত আছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক সাকিব। এনার্জি অ্যান্ড পাওয়ারের পক্ষ থেকে আমি বললাম জাহিদ হোসেন, আপনাকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে পরিকল্পনা এবং কারিগরি সহায়তায় যুক্ত আছেন এনার্জি অ্যান্ড পাওয়ারের এডিটর ডিজিটাল কন্টেন্ট আদিত্য হোসেন। আমরা সবাই জানি জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়া দুবাই কনসেনসাসের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের একদিন পর গত 13 ডিসেম্বর শেষ হলো কনফারেন্স অব দ্য পার্টির 28তম আসর। নেট জিরো অর্জনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সিদ্ধান্ত হলেও কতদিনের মধ্যে এবং কিভাবে সরে আসা হবে তার কোনো কর্ম পরিকল্পনা বা কৌশলের ব্যাখ্যা এই ঘোষণায় নেই। বিশেষজ্ঞ এবং সিভিল সোসাইটি সমালোচনা মুখর হলেও কপ প্রেসিডেন্ট এটাকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন। তবে লস অ্যান্ড ড্যামেজ তহবিলের যাত্রা শুরুকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সকলেই। আর জলবায়ু অভিঘাত থেকে বিশ্বকে রক্ষার জন্য অতি প্রয়োজনীয় যে অর্থায়ন, এই প্রশ্নে হতাশা তৈরি হয়েছে অনেকটাই। যদিও ক্লাইমেট ট্র্যাকারের তথ্য বলছে COP28 চলাকালে 85 মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু প্রকৃত প্রাপ্তি কখন ঘটবে এই বিষয় নিয়ে এখনো সংশয় আছে। সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের অতিথির সাথে। ইটকল-EP ক্লাইমেট টক্স সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। পরবর্তীতে এটি এনার্জি অ্যান্ড পাওয়ারের ওয়েবসাইটেও দেখা যাবে। আমি জনাব সাকিব আপনার কাছে আসতে চাই। লস অ্যান্ড ড্যামেজ তহবিল গঠন প্রশ্নে বিশ্ব জনমত গঠনে আইকার্ডের প্রতিষ্ঠাতা প্রফেসর সলিমুল হক নেতৃত্বে ছিলেন। এই তহবিল যাত্রা শুরু করলো তার সন্তান এবং কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে। এটাকে কিভাবে দেখছেন আপনি? থ্যাংক ইউ আমজাদ স্যার, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল এই কপে ঢুকার সময়, যারা আপনার এই কপ প্রসেস গুলি অনেক বছর ধরে ফলো করছেন, জানবেন যে গত COP27-এ শার্ম এল শেখ একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই কপে লস এন্ড ড্যামেজ ফান্ডটাকে এস্টাবলিশ করা হবে। ওটাতে আমরা অনেকটা যোগ নিয়েছিলাম। ওই COP27 থেকে COP28 পর্যন্ত একটি কমিটি তৈরি করা হয়েছিল, যেটাকে বলে ট্রানজিশনাল কমিটি। ওইখানে 4টি ওয়ার্কশপ হওয়ার কথা ছিল বছরের মধ্যে, যেখানে ওরা নানা ধরনের সিভিল সোসাইটি এন্ড গভর্নমেন্ট প্রোগ্রাম থেকে সাবমিশনস নিয়েছিল যে এই ফান্ডটাকে কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে, এটার ফাংশনস কি কি হবে, এটাকে কিভাবে আমরা রিপ্লেনিশ করব ফান্ডিং সোর্স গুলাকে। তো ওইখানে আমরা অনেকটা যোগ দিয়েছিলাম। আমাদের বিভিন্ন রিসার্চ প্রোগ্রাম থেকে আমাদের পার্টনার্সরাও অনেকটা ওটাতে যোগ নিয়েছিল। আনফর্চুনেটলি 4টা ট্রানজিশনাল কমিটি ওয়ার্কশপের মধ্যে ওরা কোনো ক্লিয়ার একটা সিদ্ধান্ত নিতে পারেনি। ইমার্জেন্সি একটা 5 নম্বর ট্রানজিশনাল কমিটি মিটিং করতে হয়েছিল ইন আবু ধাবি জাস্ট বিফোর COP28। ওইখানে ট্রানজিশনাল কমিটি থেকে 11টা কন্ডিশন দেওয়া হয়েছিল। তো নর্মালি যেটা হয়, এরকম কপ প্রসেসের মধ্যে একটি ফান্ডের একটা গভর্নিং বোর্ড থাকে, একটা ইউজুয়ালি ডেভেলপড কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রি থেকে ভাগ করে একটা 12 মেম্বারের বোর্ড তৈরি করা হয়। তো এটার নিজস্ব একটা সেক্রেটারিয়েট থাকে, একটা নিজস্ব একটা অফিস এন্ড ফাংশনালিটিস থাকে। তো ওরকম কিছু কিছু কন্ডিশনস ফলো করে ট্রানজিশনাল কমিটি 11টা কন্ডিশন দিয়েছিল যে এই লস এন্ড ড্যামেজ ফান্ডটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, এটাকে অ্যাক্টিভেট করে কিভাবে আমরা এটাকে বাস্তবায়ন করব। তো ওই কমিটির মিটিং এর শেষে একটা ডিসিশন নেওয়া হলো যে এই লস এন্ড ড্যামেজ ফান্ডটা 4 বছরের জন্য ইন্টারিম একটা সেক্রেটারিয়েট ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে হবে। তো ওয়ার্ল্ড ব্যাংকটা এখন আপাতত দায়িত্ব নিয়েছে যে এই ফান্ডটাকে 4 বছরের জন্য ইন্টারিম ভাবে চালাবেন। উনাদেরকে ওই 11 কন্ডিশনসটাকে ডিসিশন গুলাকে সিদ্ধান্ত নিতে হবে যে ওরা কিভাবে এটাকে ফলো করবে। ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড হওয়া প্রয়োজন, এটার ইন্ডিপেন্ডেন্ট একটা সেক্রেটারিয়েট হওয়া প্রয়োজন, এটা কিভাবে মোস্ট ভালনারেবল কমিউনিটিজ এ রিচ করা যাবে, এরকম কয়েকটা ফাংশনালিটিস, অ্যাক্সেস মোডালিটিস যেটা আমরা বলি, যে ভালনারেবল কমিউনিটিজ এরকম ফান্ডিং গুলাকে কিভাবে অ্যাক্সেস করবেন, কিরকম অর্গানাইজেশন এখান থেকে ফান্ডিং গুলো জোগাড় করে কাজ করতে পারবেন। এই কন্ডিশনস গুলা এখন ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে একটা ডিসিশন নেওয়া হবে যে ওনারা এটাকে কিভাবে বাস্তবায়ন করবেন। তো আমাদের ক্ষেত্রের থেকে আপনি যেটা বললেন যে এই কপের মধ্যে বোথ পজিটিভ এন্ড নেগেটিভ অনেক কিছু এসেছে।
অনেক বিশ্লেষণ লেখা আছে যে এটা কিভাবে পজিটিভ হলো। আমরা 1.5 ডিগ্রিটাকে আবার টার্গেট করলাম, আমরা ফসিল ফিউলস দেখে নাম করে ডিসিশনের মধ্যে আনা যেতে পারলো, কিন্তু আমাদের অ্যাডাপ্টেশন বলেন, আমাদের লস এন্ড ড্যামেজ বলেন, ফান্ডিং রিকোয়ারমেন্টস গুলো খুবই খুবই কম এসেছে, আর কোনো ক্লিয়ার টার্গেটস ওগুলোতে উল্লেখ করা নেই। তো এই সব বিষয়তে ইজ হোয়াট উই উইল বি ওয়ার্কিং উইথ দ্য ট্রানজিশনাল কমিটিজ নেক্সট ফেজ। এখন যে ওনাদের ডিসিশন কিভাবে এটাকে ফাংশনস গুলা করা হবে, আপাতত ওপেনিং প্লিনারিতে একটা যে খুবই হিস্টোরিক জিনিস, যেটা আমি একমত হতে পারি, যে ওপেনিং প্লিনারিতে কখনো একটা ডিসিশন নিয়ে একটা ফান্ড অ্যানাউন্স করা কখনো হয়নি। আমরা এই এটা 28 একটু, কপের মধ্যে এটা হ্যাঁ, কখনো দেখিনি আগে। ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে ধরুন বিশ্ব সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলো ওয়ার্ল্ড ব্যাংককে এটার ইন্টারিম দায়িত্ব দেওয়ার জন্য খানিকটা হতাশা ব্যক্ত করেছেন। তার কারণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক খুব ভালো ফান্ড ম্যানেজার, কিন্তু তারা সেটা ঋণের ক্ষেত্রে, কিন্তু লস অ্যান্ড ড্যামেজ তহবিলের টাকাটা হবে আসলে অনুদান পুরোটাই, এবং এটা জি। লাগবে তাৎক্ষণিক, কারণ ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ দেওয়ার যে প্রসেস এটা খুব লম্বা। এবং এই কপে এই লস অ্যান্ড ড্যামেজ তহবিলে $792 মিলিয়ন ডলারের একটা কমিটমেন্টও পাওয়া গিয়েছে। তো জলবায়ু প্রক্রিয়ায় আমরা যেটা দেখছি যে কমিটমেন্ট পাওয়া গেলেও অর্থগুলো পাওয়া যায় না। মানে আপনি এই যে সিভিল সোসাইটির যে সংখ্যা ওয়ার্ল্ড ব্যাংককে নিয়ে এবং এই ফান্ডের যে কমিটমেন্ট, এটাকে কিভাবে দেখবেন? আমরা এটাকে আপাতত একটি পজিটিভ স্টেপ দেখছি, বিকজ এখনো এটাতে যে কন্ডিশনস গুলো দেওয়া হয়েছে, আপনি ঠিক বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে নর্মালি সব ক্লাইমেট প্রজেক্ট গুলো লোন হিসাবে আছে। ডেভেলপিং কান্ট্রি, এলডিসি কান্ট্রিতে যখন আসে তখন কনসেশনাল লোন হিসাবে হয়, কিন্তু লস এন্ড ড্যামেজের ক্ষেত্রে আমরা এটাকে একটা ডিমান্ড করেছিলাম যে এগুলা গ্রান্ট ফান্ডিং হবে, যে এগুলাতে লোন হবে না, এগুলোতে ভালনারেবল কমিউনিটিস যেহেতু আমাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে, এখানে আমাদের গ্রান্ট ফান্ডিং হিসাবে একটা কন্ডিশনালিটি দেওয়া হয়েছে। তো আপাতত আমরা আশা করছি যে ওই ওই নতুন সেক্রেটারিয়েট এবং এই নতুন বোর্ড যেটা ক্রিয়েট করা হবে, ওনাদের সাথে এটা আশা করছি যে এই ডিমান্ড গুলো ওনারা মিট করতে পারবেন। কারণ আপনি ঠিক বলেছেন যে আপাতত ওয়ার্ল্ড ব্যাংকের কোনো ফাংশনাল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস এর মধ্যে গ্র্যান্ট ফান্ডিং খুবই কম থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ওনাদের দেখা যায় যে এটা ওনারা লোন হিসাবে দেখেন, লং টার্ম লোন হোক বা কনসেশনাল ম্যানার হোক, তবুও লোন, অ্যান্ড দ্যাটস নট কারেক্ট ফর লস এন্ড ড্যামেজ ফান্ড। না, তো আপনি যেটা বললেন যে এই মানে আমাদের যে ট্রানজিশনাল কমিটি, মানে বোর্ড যেটা হবে, এবং এই বোর্ডের মিটিং বোধহয় আগামী বছরের জানুয়ারিতে প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার একটা স্কেজুয়াল নির্ধারণ করা হয়েছে। তো তাহলে মানে প্রকৃত পক্ষেই এই ফান্ডের অপারেশনাল হতে আরো কতদিন লাগতে পারে? এটা আমরা আমরা দুই দিকে দেখি। আপনি যদি ইউএন টাইম ফ্রেম ফলো করেন, যেটা আমরা জিসিএফ এ দেখেছি, যেটা আমরা অ্যাডাপ্টেশন কমিটি অ্যাডাপ্টেশন ফান্ডে দেখেছি আগে, জিসিএফ টাইমের মধ্যে কিছু তাড়াতাড়ি হয় না। আপনার জিসিএফ ফান্ডটা যখন এস্টাবলিশ করা হয়েছিল, ওটাকে প্রথম আই থিঙ্ক 6 বছর না কত লেগেছে বিফোর দ্য ফার্স্ট ডলার ওয়াজ আউট অফ দ্য ডোর। তো এই ক্ষেত্রে আমরা আশা করছি যে এই এই টাইম ফ্রেমটা ফলো হবে না। আমরা যেটা যেটা আবার বলছি যে হিস্টোরিক একটা মোমেন্ট হলো যে ওপেনিং প্লিনারিতে ফান্ডিং প্লেজ করা হয়েছে, এখনো কোনো টাকা বের হয়নি, এখনো প্লেজ করা আছে। আদৌ অত টাকাটা আমরা কতটা কালেক্ট করে ফান্ডের মধ্যে ইউজ করতে পারবো, ওটা একটা আমাদের বিষয় আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদি পলিটিক্যাল উইল থাকে তাহলে ইউএন টাইম ফলো করতে হবে। আপনারা যদি চান এই ফান্ডটাকে 1 বছরের মধ্যে, 1 মাসের মধ্যে অ্যাক্টিভেট করতে পারেন। আপনি ঠিক বলেছেন যে ওই ফান্ডের এই বোর্ডটা নমিনেশন এখন চলছে, যে কারা কারা বোর্ড মেম্বার হবেন, কোন কোন কান্ট্রি থেকে ওনারা অ্যাক্টিভ বোর্ড মেম্বার এন্ড সেকেন্ডারি বোর্ড মেম্বার হবেন। ওটার সিদ্ধান্ত হোপফুলি আমরা জানুয়ারির মধ্যে একটা ডিসিশন বোর্ড মিটিং এর মধ্যে পাবো। তো যদি পলিটিক্যাল উইল থাকে যে এই ফান্ডটাকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করা যেতে পারে খুবই দ্রুতভাবে, তাহলে ওরকম ভাবে মুভ করা যেতে পারে। ইট ডাজ নট নিড টু ফলো প্রিভিয়াস এক্সাম্পলস যে ভাই যেখানে 5-6 বছর লাগে জাস্ট টু সেট আপ দি অফিস বিফোর এনি ভালনারেবল কমিউনিটি গেটস এনি অ্যাসিস্ট্যান্স। না, ধন্যবাদ আপনাকে। আপনি লস অ্যান্ড ড্যামেজ তহবিল নিয়ে আসলে মানে যে সংখ্যাগুলো সেগুলোর বিষয়ে বিস্তারিত বললেন। কপ সিদ্ধান্তের প্রক্রিয়াটা আসলে সর্বসম্মত সিদ্ধান্ত হতে হয় এখানে। গণতান্ত্রিকভাবে অধিকাংশের মতামতে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। কিন্তু আমাদের সামনে যে টার্গেট 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি 21 শতকের মধ্যে ধরে রাখা, প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডের চেয়ে, কিন্তু এই যে সিদ্ধান্ত সর্বসম্মতি নিতে গিয়ে যে ডিলে হচ্ছে, এবং আইপিসিসির রিপোর্টে দুই ধরনের কথা এসেছে, বলা হচ্ছে ইতোমধ্যেই 1.2 আর 1.3 হয়ে গিয়েছে। তো তাহলে আমরা এই টার্গেটটা কি অর্জন করার পথে এখনো আছি, নাকি আমরা মিস করছি এটা?
আপাতত আমরা যদি বিজনেস অ্যাজ ইউজুয়াল কেসটা ফলো করি, আমরা এই টার্গেটটাকে নট অনলি মিস করব, এটাকে ওভারশুট করব ক্লোজ টু অ্যাবাউট 4 ডিগ্রিজ। আইপিসিসি রিপোর্টের মধ্যে এস্টিমেটস আছে যে আমরা হায়ার এন্ড অফ 3.5 to 4 ডিগ্রিজ পর্যন্ত যেতে পারবো যদি আমাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করে আসছি, প্যারিস এগ্রিমেন্টের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওইখান থেকে যদি আমরা এইভাবে এগিয়ে যাই, ক্লোজ টু 4 ডিগ্রিজ আমাদের রিচ করা ইজ নট ইম্পসিবল। তো 1.2 1.5 ডিগ্রিজ ইজ ওয়েল আউট অফ দ্য কনভারসেশন। কিন্তু যেটা বলছি যে আপনি যদি পলিটিক্যাল উইলটা দেখেন, যেখানে আপনি রাতারাতি দেখতে পাচ্ছেন অনেক কিছু মুভ করতে পারে। যখন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি কোভিড এর সময়, রাতারাতি আপনি যখন এনার্জি সিস্টেমস গুলাকে চেঞ্জ করছেন, আপনাদের কমিউনিকেশন মেথডস চেঞ্জ করছেন, আপনাদের ট্রান্সপোর্ট চেঞ্জ করছেন, ওটা ওয়াজ ফর আ ভেরি ডিফারেন্ট রিজন অফকোর্স। কিন্তু সিদ্ধান্ত যখন নেওয়া হয় ওটাকে যদি আমরা ভালোভাবে প্ল্যান করে এস্টাবলিশ করতে পারি, তাহলে 1.5 শুড নট বি আউট অফ ডিগ্রি। আমরা একটু ওভারশুট করতে পারি, কিন্তু দেয়ার আর মেথডস দ্যাট উই আর এবল টু কাম ব্যাক ডাউন। এন্ড ইনফ্যাক্ট 1.2 ডিগ্রিজ আমরা যেভাবে ইম্প্যাক্টস গুলা দেখছি, অলরেডি এরকম ক্লাইমেট ইম্প্যাক্টস গুলা আমাদের জন্য বের করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো 1.5 শুড নট বি রিয়েলি দ্য সাইন্টিফিক টার্গেট দ্যাট উই ট্রাই টু গেট টু। উই শুড ট্রাই টু বি অ্যাম্বিশিয়াস। আর প্যারিস এগ্রিমেন্টে আপনি যেটা দেখতে পারবেন যে দ্য টার্গেটস আর মেন্ট টু বি অ্যাম্বিশিয়াস। এবারে যে আমাদের COP28-এ যে গ্লোবাল স্টক টেকের একটা ডিসিশন নিয়ম করা হয়েছিল, ওইটাতে উই ওয়ার সাপোজ টু টেক আ স্টক টেক, যে আমরা প্যারিস এগ্রিমেন্টের টার্গেটসটা কতটা মিট করতে পারছি, গ্যাপটা কোথায়, এবং এই গ্যাপটাকে কিভাবে আমরা কত দ্রুতভাবে ফিল। একটা ইম্প্যাক্টফুল গ্লোবাল স্টক টেক আমাদের আসেনি, কিন্তু আমরা আশা করছি যে যদি আমরা এখন উইথ দি টার্গেটস দ্যাট উই হ্যাভ অন ট্রিপলিং রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি, এরকম কয়েকটা টার্গেট যদি আমরা ভালোভাবে ফলো করতে পারি, আশা করছি যে আমরা অ্যাটলিস্ট 1.5 এর দিকে থাকতে পারবো। কিন্তু বিজনেস এস ইউজুয়াল ফলো করলে হবে না। সাকিব, যেটা গ্লোবাল স্টকটেক তো নিয়ম মেনে 5 বছর পর পর হলো, সবকিছু অর্জনটা কি হয়েছে প্রতিশ্রুতির, মানে এনডিসি বাস্তবায়নে, মিটিগেশনে, এডাপ্টেশনে, ফান্ডিং এ সব আমরা অ্যানালাইজ করলাম। কিন্তু মানে COP28 তো এই পরিস্থিতিতে কি করা উচিত? যেমন আপনি যেটা বললেন যে রিনিউয়েবল এনার্জি 3 গুণ করা, এনার্জি এফিসিয়েন্সি দ্বিগুণ করা 19-এর তুলনায় 30-এর মধ্যে, এই সিদ্ধান্ত তো আমরা নিতে পারিনি। কিন্তু যে এই গ্লোবাল স্টকটেকের আগে যে রিপোর্টগুলো হয়েছে তাতে দেখা গেছে যে বিশ্ব যদি তার সাবমিট করা এনডিসি পুরোটা বাস্তবায়ন করে, তাও 30-এর মধ্যে 2% বেশি জিএসজি এমিশন কমানো যাবে না। কিন্তু আইপিসিসি বলছে এটা মানে 43% কমানোর কথা। তাহলে আহ, মানে এই মানে এই 1 বছর সময় আমাদের হাতে আছে, এর মধ্যে প্রক্রিয়া করে এই উচ্চাভিলাষী টার্গেট নেয়ার ক্ষেত্রে COP29-এ কি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে বলে মনে হয় আপনার? COP29-এ যেটা মূল বিষয় ডিসকাশন হবে এখন থেকে, আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিসিশন ওইখানে এজেন্ডাটাতে ফোকাস হবে উইল বি অন ফাইন্যান্সিং। আর আপনি যেটা বললেন যে আমাদের যে যে ডিসিশন গুলো হয়েছে ইন ট্রিপলিং রিনিউয়েবল এনার্জি, ডাবলিং এনার্জি এফিসিয়েন্সি, রিডিউসিং ইমিশনস বাই 30%, এই সব ক্ষেত্রে আপনার যতটা অ্যাম্বিশিয়াস হতে পারবেন, যতটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, উইল অল রিলাই অন ফাইন্যান্স। আপনার এলডিসি কমিউনিটি, এই স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস, এই ব্লক যে যাদের অ্যাসিস্ট্যান্সটা লাগবে, যারা ডেভেলপমেন্ট করছে এখনো, এনাদের এনডিসি গুলা কিন্তু সবকটা একটা পর্যায়ে দেখাচ্ছে ওনারা আনকন্ডিশনাল, নিজেদের বাজেট নিজেদের ক্ষমতায় কতটা করতে পারছেন, বাংলাদেশের এনডিসি যেমন। কিন্তু আনকন্ডিশনাল ইজ হোয়াট উই ক্যান ডু, কন্ডিশনাল ইজ হোয়াট উই ক্যান ডু উইথ সাপোর্ট। if we are given the appropriate technical assistance, আমাদের financial assistance দেওয়া হোক, আমাদের capacity building এর assistance দেওয়া হোক, আমাদেরকে technical assistance দেওয়া হোক, technology IP barriers গুলো সরিয়ে, ওইরকম যদি সাপোর্ট পাওয়া যেতে পারে, তাহলে আমাদের কন্ডিশনাল এনডিসি ইজ অ্যাকচুয়ালি ভেরি অ্যাম্বিশিয়াস। তো এটা অন্য দেশেরও একই ক্ষেত্রে, যে ওনাদেরও যদি কন্ডিশনাল মতামত আমরা ফলো করতে পারি, ওনাদের যে যে প্ল্যানস গুলো আছে, যে টার্গেট গুলো আছে, কন্ডিশনাল ভাবে আমাদের এই র্যাম্প আপটা খুব ভালো করে করা যেতে পারে। এন্ড আশা করছি যে নেক্সট কপের মধ্যে যে ফাইন্যান্সিয়াল কপ যেটা ওনার বলেন, যেটা ডিসিশনস গুলা হবে, এখানে আমরা আরো একটু টার্গেটস গুলা পেতে পারবো যে কতটা ফান্ডিং রিকোয়ার্ড আছে, কতটা ফান্ডিং আমরা নিতে পারবো, কোন কোন ইনস্ট্রুমেন্টস হিসাবে, যেমন লোন বা গ্রান্ট বা ইকুইটি, কিরকম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস এর মধ্যে আমরা এই ফান্ডিং অ্যাসিস্ট্যান্স গুলা পেতে পারবো। তো ওটাতে আমাদের একটু আশাবাদ আছে যে আপাতত যেহেতু ক্লাইমেট চেঞ্জ ইজ বিকামিং মোর অফ আ ফোকাস গ্লোবালি, নট জাস্ট ইন লিস্ট ডেভেলপ
কান্ট্রিজ এন্ড ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজ, কিন্তু গ্লোবালি। তো আশা করছি যে ওইখানে আমাদের একটু কিছু আমাদের কাজ করা যাওয়া না, সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে যেভাবেই দেখা হোক, যত সমালোচনাই হোক, দুবাই কনসেনসাসে ফসিল ফুয়েলের ব্যাপার, বিশেষ করে কয়লা, তেল এবং গ্যাসের বিষয় একসাথেই প্রথম আসলো। এবং যদিও শব্দটা দুর্বল, ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম দ্য ফসিল ফুয়েল টু অ্যাচিভ নেট জিরো, এবং নেট জিরোর 2050 এই টার্গেটের কথাটাও ঘোষণায় বলা নাই, কিন্তু ইকুইটেবল বেসিসে করার কথা বলা আছে। তো এই যে সিদ্ধান্তটা হলো, লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটা ইস্টাবলিশড হলো, এবং এই সিদ্ধান্ত ফসিল ফুয়েলকে প্রথম আনা গেল। তো সেই বিবেচনায় এই কপকে কিভাবে দেখবেন আপনি? তো কপের একটা ডিসিশনের মধ্যে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট আর্টিকেলস থাকে, যেখানে যারা সেক্টরাল কাজ করছেন ওনাদের জন্য ডিফারেন্ট ডিসিশনস থাকে, যারা পুরা লেজিসলেশন নিয়ে কাজ করছেন ওনাদের জন্য ডিফারেন্ট পজিটিভ এন্ড নেগেটিভস থাকে। তো আপনি ঠিক বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কয়েকটা এরিয়াজ এর মধ্যে বলতে পারি ক্লাইমেট এনভায়রনমেন্টাল ওয়ার্কার্স যারা আমরা আছি, আমরা কিছু কিছু ক্ষেত্রে বলতে পারি যেখানে কিছু কিছু পজিটিভ উইনস আছে। তো আগেন আপনি যেটা বললেন যে দ্য রিনিউয়েবল এনার্জি, দ্য এনার্জি এফিসিয়েন্সি টার্গেটস, দোজ আর ভেরি ভেরি প্রমিসিং। এই কপের মধ্যে প্রথমবার ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ, ক্লাইমেট চেঞ্জ ফুড এন্ড এগ্রিকালচার, ক্লাইমেট চেঞ্জ ওয়াটার এন্ড ওয়াশ, এইসব বিষয়গুলোকে হাইলাইট করা হয়েছে, এগুলাকে ডিসিশনের মধ্যে আনা হয়েছে, যেটা আগে অত ডাইরেক্ট টেক্সটের মধ্যে থাকতো না। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের পজিটিভস আছে। অন্য কিছু ক্ষেত্রে আই উড সে যে আমরা ভেরি ইনক্রিমেন্টাল চেঞ্জেস, যেটা অনেকরা বলছেন যে বেশি কিছু পজিটিভ পাওয়া যাচ্ছে না, খালি একটু ইনক্রিমেন্ট, একটু ল্যাঙ্গুয়েজটাকে স্ট্রং করা, একটু ক্ষেত্রে কিছু আমরা হাইলাইট করতে পারলাম, যেমন 1.5 ডিগ্রি, যেটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে গিয়েছিল যে 1.5 ডিগ্রিকে রিইটারেট করবো কিনা। কিন্তু অলরেডি আমাদের প্যারিস এগ্রিমেন্টের মধ্যে কিন্তু 2 ডিগ্রিজ অ্যান্ড অ্যাম্বিশিয়াস অফ 2 ডিগ্রিজ 1.5 অলরেডি লেখা আছে, যেটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সো দ্যাটস এ ভেরি ইনক্রিমেন্টাল ওয়েন যে এই কপের মধ্যে আমরা ওই ডিগ্রিটাকে ধরতে পারলাম। আর এই ট্রানজিশন ওয়ে যেটা হয়েছে, দ্যাট ওয়াজ আ পলিটিক্যাল ডিসিশন। আমরা আমরা কপে ঢুকার সময় যেটা দাবি ছিল যে টেক্সটের মধ্যে ফেজ আউট ফসল ফিউলস হবে, অনেকরা বলছিল ফেজ ডাউন, যেটাকে একটু ট্রানজিশন বলা হচ্ছে। ওই কন্ট্রোভার্সিটা 2 সপ্তাহ ধরে যেভাবে চললো, ওইখান থেকে আমাদেরকে কম্প্রোমাইজের মধ্যে টেক্সটের মধ্যে আসলো ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম ফসল ফিউলস। না, ধন্যবাদ। কিন্তু এবার ক্লাইমেট ট্র্যাকারের তথ্য যেটা বলছে যে $85 বিলিয়ন পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে। এটা একটা পজিটিভ দিক, কিন্তু এখানে একটা নেগেটিভ দিকও আছে, যেটা অন্যান্য কপের তুলনায় লেস ডেভেলপমেন্ট কান্ট্রি ফান্ড এবং অ্যাডাপ্টেশন ফান্ডে কমিটমেন্টটা খুব কম। যদিও নতুন নতুন কিছু ক্ষেত্রে বা নতুন কমিটমেন্ট এসেছে, কিন্তু এই যে লস অ্যান্ড ড্যামেজ তহবিল হওয়ার আগে অনেকেই আশঙ্কা করছিল যে অ্যাডাপ্টেশন ফান্ড বা লেস ডেভেলপমেন্ট কান্ট্রি ফান্ড এটা লস অ্যান্ড ড্যামেজ তহবিলের মধ্যে ঢুকে যেতে পারে। আহ, এই আশঙ্কা করছিল। তাহলে এটারই কি একটা প্রতিফলন দেখা যাচ্ছে যে এবার এই দুটো ফান্ডে নতুন কমিটমেন্ট বেশি করে না আসা? নট নেসেসারিলি। আমরা যেটা আগে থেকেও দেখছিলাম এই লস এন্ড ড্যামেজ ফান্ডের অ্যানাউন্সমেন্টটার আগে, যে আপনি যদি দেখেন যে পলিউটার ফসল ইকোনমিজ যেগুলো আছে, অলরেডি কিন্তু ওরা আগে থেকে কিছু কিছু ক্ষেত্রে এই আর্লিয়ার 2023-তে যে ক্লাইমেট ফাইন্যান্সের একটা সামিট হলো প্যারিসে, এবং এই ইন্টারসেশনাল মিটিং গুলা হলো ইন বন, SB58, ওইখান থেকেও আমাদের একটু কিছু সিগন্যাল আশা করেছিলাম যে এবারের কপের মধ্যে ফান্ডিং অ্যানাউন্সমেন্ট উইথ ক্লিয়ার টার্গেটস, ফান্ডস গুলা কতটা পাবে, কতটা LDC কমিউনিটি বলেন, আপনার ইন্ডিজিনাস কমিউনিটি বলেন, স্মল আইল্যান্ড স্টেটস বলেন, কতটা কোথায় অ্যালোকেট করা হতে পারে। অলরেডি কিন্তু অনেকটাতে বোঝা গিয়েছে যে এবারেরটাতে অত বড় ফান্ডিং অ্যানাউন্সমেন্টস হবে না। অ্যান্ড দ্যাটস মেইনলি টু ডু উইথ দ্য ইকোনমিক রিজনস, যেখানে যেখানে আমরা আশা করছিলাম দোজ পলিউটার কোম্পানিজ কান্ট্রিজ উড বি দ্য ওয়ান পেইং ইনটু আ ফান্ড। উনাদের নিজেদের ইকোনমি থেকে এই এই ডিসিশন, এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। গ্লোবাল কনটেক্সটের মধ্যে যদি দেখেন, আমাদের ফিউল প্রাইসেস যেরকম হচ্ছে, গ্লোবাল কারেন্সি মার্কেটস এর যেরকম ক্রাইসিস হচ্ছে, মেনি অফ দ্য ক্রাইসিস এন্ড ওয়ার্স দ্যাট আর হ্যাপেনিং অ্যাক্রস দ্য মিডল ইস্ট অ্যান্ড ইন আফ্রিকা। তো এরকম কয়েকটা সিচুয়েশনস দেখেই অলরেডি বোঝা যাচ্ছে যে ওনাদের ক্লাইমেটের প্রতি যত ফান্ডিংটা দেওয়া হচ্ছে, আইদার ডাবল কাউন্টিং করা হবে, যে ওনাদের মেট্রিক্স গুলাকে মিট করার জন্য খালি একটা রিপোর্ট দেওয়ার জন্য নিজেদেরকে একটা গ্রিন লাইট দেওয়া, কিন্তু আসল মূল ভ্যালু কত আসবে খুবই কম হবে। ওটা আমরা অলরেডি অ্যান্টিসিপেট করেছিলাম, which is one of the reasons that we were all advocating for the fund to be created and next year's funding to be announced.
না, থ্যাংক ইউ। যেটা হচ্ছে আইক্যাডেরও একটা বড় ভূমিকা ছিল, যে দীর্ঘদিন ধরে কথাটা বলা হচ্ছে যে জলবায়ু তহবিল বা ক্লাইমেট ফান্ডের একটা সংজ্ঞা নির্ধারণ করা হোক। এটার জন্য একটা স্ট্যান্ডিং কমিটিও করা হয়েছিল, কিন্তু কমিটি একমত হতে পারেনি। এবারে তারা 8টা সংজ্ঞা সুপারিশ করেছে। তো এইবারও সিদ্ধান্ত হয়নি। তো এটা তো জরুরি, এবং অনেকে বলছে যে ক্লাইমেট তহবিল যাতে দেশগুলো তাদের মতন করে ব্যয় না করে, এটা UNFCCC সেক্রেটারিয়েটের মাধ্যমে ব্যয় হোক। এই চাপটা বাড়ানোর জন্য বা সংজ্ঞাটা চূড়ান্ত করার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত LDC গ্রুপ বা গ্রুপ 77 অথবা লাইক মাইন্ডেড গ্রুপ এইগুলো থেকে? এটা আমরা বলি যে দুই দিক থেকে একটু অ্যাকাউন্টেবিলিটিটা দেখা উচিত। ইট শুডন্ট জাস্ট বি অ্যাকাউন্টেবিলিটি যে যারা ফান্ডিং গুলা অ্যালোকেট করছেন ওই কান্ট্রিজ যারা ডাউনস্ট্রিম দেখছেন যে আপনারা কিভাবে টাকাটাকে ইউজ করছেন, আদৌ ওটাকে ভ্যালিউ ফর মানি করছেন নাকি, আপনারা আদৌ এই ক্লাইমেট অ্যাডাপ্টেশন বা মিটিগেশনের জন্য ইউজ করছেন, ওরকম খালি একটা ডাউনস্ট্রিম অ্যাকাউন্টেবিলিটি না করে আপস্ট্রিম করা উচিত। যে আপনারা যাদের 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 সাথে আপনারা ফান্ডিং গুলা এগ্রিমেন্টস গুলা করছেন, ক্লাইমেট ভালনারেবল কমিউনিটিজ বলেন, কান্ট্রিজ বলেন, সোসাইটিস বলেন, ওনাদের জন্য অ্যাকাউন্টেবল যে আপনাদের জন্য যে এই অ্যাসিস্ট্যান্সটা দিচ্ছি আসলে আমরা কতটা অ্যাসিস্ট্যান্স দিতে পারছি, আদৌ অ্যাসিস্ট্যান্সটা আমরা কন্টিনিউ করবো নাকি। যেটা আমরা দেখছি অনেক ক্ষেত্রে এই UN প্রসেসের মধ্যে অনেক ক্ষেত্রে যখন আমরা কিছু পেনাল্টিজ বা কোনো স্ট্রং ল্যাঙ্গুয়েজ দেওয়া শুরু করি, তখন দেখি যে দ্য পলিউটার ইকোনমিজ ব্যাক ওয়ে। ওনাদের থ্রেট হচ্ছে আমরা এটা সাইন করতে পারবো না, আমাদের এই এগ্রিমেন্টটা নিতে পারবো না, তো আমরা এই এবারের মিটিং গুলাকে বয়কট করছি বা এখানে যোগ দিব না। খালি শুনছি আপনারা কি বলবেন, কিন্তু আমরা এটাতে কনসেনসাস দিব না। তো ওটাতে যেটা হয় যে আপনারা লোয়েস্ট কমন ডিনোমিনেটর একটা ডিসিশন আনেন, একটা খুব ওয়াটার ডাউন টেক্সট হয় যেটাতে সবাই সিদ্ধান্ত নিতে পারে, সবাই এগ্রিয়েবল, কিন্তু আসলে ওটাতে কোনো টিথ নাই, দের ইজ নো ভ্যালিউ টু দ্য ডিসিশন দ্যাট ইউ মেক। তো ওই ক্ষেত্রে what is one of the bigger changes that we've seen over the last few years in fact is working with civil societies across the globe. এখন আপনি দেখবেন যে 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 ইকোনমিজ গুলা were traditionally donor development partners putting into these funds, উনাদের নিজেদের সোসাইটি, উনাদের নিজেদের সিভিল সোসাইটি, ইউথ কালচার, ইনারা নিজেরা আর হোল্ডিং দেয়ার গভর্নমেন্টস টু অ্যাকাউন্ট যে আপনারা কতটা করছেন, নট জাস্ট আমাদের দেশের জন্য বাট গ্লোবালি আপনাদের যে আপনারা কমিটমেন্টস করেছেন আপনারা ওটাতে কতটা রেসপন্সিবল হচ্ছেন। তো এই ক্ষেত্রে দুই দিক থেকে আমাদেরও কাজ করতে হবে, যে কপের মধ্যে অবভিয়াসলি আমাদের অ্যাকাউন্টেবিলিটি এন্ড মনিটরিং প্রেশার দিতে হবে বোথ স্ট্রিম, নট জাস্ট ডাউন স্ট্রিম, বাট আমাদের ফ্রম দি LDC কমিউনিটিও দাবি দিতে হবে যে আপনারা যে ফান্ডিংটা বলছেন আদৌ ওই কমিটমেন্টস গুলা মিট করছেন নাকি, প্লেজ গুলা দিচ্ছেন ওটা কতটা পূরণ করতে পারছেন, যেটা আপাতত হয়নি। ওনাদের যে $100 বিলিয়ন যে টার্গেট গুলা ছিল ওনাদের নিজেদের অ্যাকাউন্টিং এর মধ্যেও কিন্তু ওটা পুরোপুরি পূরণ হয়নি। রাইট। না, যে বিষয়টা যেটা আপনি বললেন যে যেটা তারা বলছে যে 20 এবং 21 মিলে তারা $160 বিলিয়ন মতন বা ব্যয় করেছে এই জলবায়ু তহবিলে। কিন্তু অক্সফাম বলছে যে এই পরিমাণ 44-45 বিলিয়ন ডলারের বেশি না। আবার USA একটা প্রসঙ্গ উঠাইছে যে বকেয়ার কথা টেনে লাভ নেই, আমরা এটা দিতে পারবো না। আবার এদিকে 25 থেকে মানে নতুন সীমা, সর্বনিম্ন সীমা এই জলবায়ু তহবিলে টাকা দেয়া নির্ধারণ করার কথা। তো মানে এই তো ওয়ার্কশপ তো চলবে টেকনিক্যাল কমিটির এগুলো নিয়ে বছর ব্যাপী। তো এইটা এই ওয়ার্কশপ থেকে কি একটা কনসেনসাস পাওয়া যেতে পারে COP29-এর আগে? যদি Again, ছোট UN করে। ডিসিশনস এর মধ্যে আপনার কনসেনসাসটা আনা খুবই ডিফিকাল্ট, খুবই স্লো একটা প্রসেস। আপনি যেটা বললেন যে সবাইকে টেবিলে রাজি না করতে পারলে কিছু রাজি হয় না। কি হবে না? তো ওই ক্ষেত্রে আমরা আমরা দেখছি না যে যতটা রিকোয়ারমেন্ট ফান্ডিং, আপনি যেটা লস এন্ড ড্যামেজ ফান্ডের যে অ্যামাউন্টটা বলছেন 700 মিলিয়ন, যেটা অলরেডি কিন্তু ওই অ্যামাউন্টটা ইজ ভেরি বেয়ার মিনিমাম পার্সেন্টেজ অফ লস এন্ড ড্যামেজে কতটা লাগবে। আমাদের ইভেন বেসিক অ্যাসেসমেন্টস অফ ক্যালকুলেশনের মধ্যে দেখতে পাচ্ছি যে লস এন্ড ড্যামেজের জন্য আমাদের বিলিয়ন্স উইথ এ বি, নট মিলিয়ন্স লাগবে। তো ওই ওই ক্ষেত্রে ওটাতে অনেকটা আমাদের শর্টফল পড়েছে, ইভেন উইথ আ হিস্টোরিক অ্যানাউন্সমেন্ট এজ উই ডিড ইন দি ওপেনিং প্লিনারি। কিন্তু যেটা আমরা আশা করছি যে এখন at least at the COP level অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে they're looking at different modalities of financing. ফান্ডিং সোর্সেস তো অবভিয়াসলি ওনারা চেষ্টা করছেন যে খালি যে 8-10টা কান্ট্রি আগের থেকে ফান্ড করতো ওনারাই দায়ী থাকবে না, আরো কয়েকটা কান্ট্রিজকে অ্যাড করতে পারবেন, ওটারও অনেকটা কিছু কন্ট্রোভার্সি আছে। কিন্তু অ্যাটলিস্ট ফান্ডিং সোর্সেস থেকে সরে ফান্ডিং মোডালিটিস,
আমরা দেখতে পাচ্ছি যে ওনারা চেষ্টা করছেন লুকিং এট ডিফারেন্ট সেক্টরস, তাহলে ওনাদের প্রেশারটা অ্যাজ আ গভর্নমেন্ট, অ্যাজ আ পাবলিক মানি কামিং ফ্রম দেয়ার ট্যাক্স পেয়ার্স, ওইটার একটু প্রেশারটা মানে কমতে পারে, যেটা একটু বলা লুকিং হচ্ছে এট আদার ওয়েজ অফ গেটিং এখন মানি। যেটা আলোচনা হচ্ছে ইনোভেটিভ ফাইন্যান্সিং, জি। রাইট? তো কিন্তু এই ইনোভেটিভ ফাইন্যান্সিং তো শুধু মিটিগেশন খাতে কাজে লাগতে পারে, তার কারণ অন্য ক্ষেত্রে অ্যাডাপ্টেশন বা লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে তো ইনোভেটিভ ফাইন্যান্সিং কাজে লাগবে না, কারণ এটা তো কোনোভাবেই গ্রান্ট হবে না। নট নেসেসারিলি। আমরা আমরা প্রথমে যখন অ্যাডাপ্টেশন ফান্ডটাকে তৈরি করা হয়েছিল, ওইটার কিন্তু দ্য মানি ওয়াজ ফ্রম মিটিগেশন প্রজেক্টস, আপনি অফসেটিং করে দিতেন, কিন্তু দ্য ফান্ডেড প্রজেক্টস আউট অফ দ্য অ্যাডাপ্টেশন ফান্ড ওয়াজ ফর অ্যাডাপ্টেশন। আর ওটার সিদ্ধান্ত ওটাই ছিল, ওটার ওটার গাইডলাইন্স আর গভর্নিং ইনস্টিটিউশনের মধ্যে লেখাই আছে যে কোথা থেকে সোর্সেস গুলো আসবে। ইট ক্যান কাম ফ্রম অফসেটিং ফ্রম এয়ার ট্রাভেল, ইট ক্যান কাম ফ্রম অফসেটিং ফ্রম এনি কোম্পানি বাইং কার্বন ক্রেডিটস অন দ্য মার্কেট, কিন্তু দ্য প্রজেক্টস দ্যাট দি অ্যাডাপ্টেশন ফান্ড করতো ওয়ার ফর অ্যাডাপ্টেশন। তো এরকম সিদ্ধান্ত ইজ নট আনইউজুয়াল যে আপনি যদি কোনো ফসল ফিউল কোম্পানিকে ট্যাক্স করেন ওনাদের প্রফিটস এর উপরে, যেটা আমরা দেখেছি ইউএই গভর্নমেন্ট করেছেন, নিজেদেরই ফসল কোম্পানি থেকে ওনাদের শেয়ারটা দিয়েছেন। ওরকম ট্যাক্সেশন যদি আপনি জোগাড় করতে পারেন, দ্য ফান্ড ক্যান ওয়ার্ক অন অ্যাডাপ্টেশন, রেজিলিয়েন্স, লস এন্ড ড্যামেজ, জাস্ট ট্রানজিশন। দোজ আর নট লিমিটেশনস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন ছিল, এটা ক্লিয়ার করার জন্য। আপনারা তো আসলে এই জলবায়ু নেগোসিয়েশন, দর কষাকষি যে প্রক্রিয়াটা, এটা তো খুবই একটা টেকনিক্যাল এবং জটিল প্রক্রিয়া, এবং এটার জন্য ধীরে ধীরে দক্ষ জনবল তৈরি করতে হবে। কারণ বাংলাদেশের যারা বয়স্ক, দক্ষ, অভিজ্ঞ জনবল ছিল, এগুলো কমে যাচ্ছে ধীরে ধীরে। তো এই জনবল তৈরির ক্ষেত্রে আপনারা দেশে এবং বিদেশে দুই জায়গাতেই ভূমিকা রাখছেন। তো বাংলাদেশে এই ধরনের তরুণ জনবল তৈরির ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? ভেরি হোপফুল। আমাদের আমাদের যা ইন্টারাকশন আছে, আমরা অনেকটা ক্যাপাসিটি বিল্ডিং করি ফর ইউথ মেন্টরিং, ক্লাইমেট প্রজেক্টস এর মধ্যে অ্যাডাপ্টেশন প্রজেক্টস এর জন্য ইনিশিয়েটিভস নেওয়ার জন্য, আর স্পেসিফিকলি কপের মধ্যে কিভাবে এনগেজ করা যায়। আমরা অনেকটা ইউথ ওয়ার্কশপস গুলো চালিয়েছি। আমরা ইনফ্যাক্ট একটা একটা অনলাইন কোর্স করি ডিউরিং দ্য কপ, এটা আমরা গত 3 কপ ধরে চালিয়েছি। যে কপের ঠিক আগে পর্যন্ত আমরা কিছু টেকনিক্যাল সেশনস করি অনলাইনের মাধ্যমে, যে কপের প্রসেসটা কিরকম, কপের অ্যাক্টিভিটিস গুলা কি কি হয়, এজেন্ডা টপিকস গুলাকে কিভাবে ফলো করা যেতে পারে। আর যখন কপ চালু থাকে ওই 2 সপ্তাহের জন্য, আমাদের টিম আর আমাদের কলিগস এন্ড পার্টনার্স যারা ওইখানে নেগোসিয়েশনস এ থাকে বা সাইড ইভেন্টের মধ্যে সেশনস করছে, থিমেটিক সেশনস, ওনারা লাইভ এভরিডে কল করে আমাদের পার্টিসিপেন্টস এর সাথে। এভরিডে আমাদের একটা ফিক্স কল থাকে পার্টিসিপেন্টস দেরকে, ওই দিনের আলোচনার মধ্যে কি কি টপিকস এসেছে, কি কি নেগোসিয়েশনস এর মধ্যে কি রকম আলোচনা হয়েছে, কোন কোন কান্ট্রিজ এর মধ্যে কিছু কন্ট্রোভার্সিয়াল ইস্যুস ওনারা রেজ করেছেন, কি কি জিনিসের মধ্যে আরো আমাদের অ্যাসিস্ট্যান্স লাগতে পারে। উই রান দ্যাট লাইভ ডিউরিং দ্য 2 উইকস অফ দ্য কপ, এন্ড দেন ওটার পরিপ্রেক্ষিতে when we get back আমাদের কোহর্টের সাথে ওটা নিয়ে আলোচনা করি যে নেক্সট ইয়ার কপের জন্য আমরা কিভাবে গিয়ার আপ করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা এটা 3 বছর চালিয়েছি। আশা করছি এরকম আরো কয়েকটা ওয়ার্কশপস ক্যাপাসিটি বিল্ডিং হিসাবে থ্রু আউট দ্য ইয়ার আমরা ট্রাই করতে পারবো, আস্তে আস্তে করে গেটিং মোর ইউথ টু বি ইনভলভড অ্যাজ নেগোসিয়েটার্স, অ্যাজ রিসার্চার্স, অ্যাজ অ্যাক্টিভিস্ট, however they want to get involved, because climate change এটা আমরা দেখি as a whole of society approach। খালি এক এক মাধ্যম থেকে আমরা এটাকে ট্যাকল করতে পারবো না, হোল অফ সোসাইটিকে কিভাবে আমরা ক্যাপাসিটি বিল্ড করে ওনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। না, আমরা একদমই শেষ সময়ে COP29-এর আগে বাংলাদেশে কোন বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া উচিত? একটা বিষয় উড বি কোয়াইট ডিফিকাল্ট। আমাদের যে দীর্ঘদিন ধরে যে দাবিটা আছে, অ্যাডাপ্টেশন, লস এন্ড ড্যামেজ, এন্ড ফান্ডিং, অ্যাপ্রোপ্রিয়েট ফান্ডিং। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ইটকল ইপি ক্লাইমেট টক্স আগামীকাল বৃহস্পতিবার ইটকল ইপি ক্লাইমেট টক্সের 23তম পর্বে আমাদের অতিথি বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান তিস্তা সোলারের ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল ইসলাম। দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।